আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব মজার দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই যে কলার যে থোর, এটাকে মোচা বলে। মোচার ভিতরে যে এটা একটা ফুলের মধ্যে যে একটা গোটা থাকে, মোটা একটা ডান্টির মতো, ওটা কেটে ফেলবো। আর একটা ছোট্ট পাতলা পাপড়ির মতো থাকে, ওটাও ফেলে দিব। দিয়ে সবগুলো আমি বেছে নিব। আর এটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না, আমরা কিন্তু ভাদাল বলি এটাকে। তো আমি অর্ধেকটা মতো কেটে নিয়েছি। আসলে এটা একটু সময় সাপেক্ষ, একটা একটা করে বাছতে হয়, তো এই জন্য। আর এটা কাটতে কিন্তু হাতে একটু কালচে দাগ পড়তে পারে, সেক্ষেত্রে গ্লাভস বা সরিষার তেল হাতে ব্যবহার করতে পারেন। তো আমার সবগুলো মোচা বেছে নেওয়া হয়ে গেছে। এখন এই যে ভাদালটাকে আমি ভাজির জন্য কেটে নিব। এই দুটা কিন্তু খুবই খেতে মজা সবজি হিসেবে। আর সবচেয়ে বড় কথা, এর গুণাগুণ কিন্তু প্রচুর। আর আমার যখন হিমোগ্লোবিন মাঝে খুবই কমে গিয়েছিল, তখন কিন্তু আমি এটা ভীষণভাবে খেতাম। আমাকে ডাক্তারই বলে দিয়েছিল যে আপনি ওষুধ খাওয়ার থেকে যদি আপনি মুখে খেয়ে, মানে খাবার খেয়ে আপনি যদি এগুলো হিমোগ্লোবিনটা বাড়াতে পারেন, সেটাই সবচাইতে বেস্ট। তো আমি তো ভাদালটা কীভাবে কাটলাম আপনারা তো দেখলেন। আঁশটাকে হাতের সাথে একটু পেঁচিয়ে নিয়ে এভাবে গোল গোল করে আবার পাতলা পাতলা করে কেটে নিলাম। এখন এগুলোকে এক জায়গায় করে ভাজির মতো কুচি কুচি করে আমি কেটে নিব। এগুলো কেটে নিয়ে একটু হালকা লবণ দিয়ে মেখে তারপরে আমি এটাকে ভাজি করব। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাটাকাটি শেষ। এখন এগুলোকে আমি একটু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিব, প্রেসার কুকারে দিব। যেহেতু আমি স্কুলে যাব, বাবুকে আনতে, আমার রান্নার একটা তাড়া আছে। তো প্রেসার কুকারে দিলে আমার কাজটা সহজ হবে আর সময়ও কম লাগবে, এই জন্য। তো এগুলোকে আমি একটু এখানে রেখে দিয়ে আমি ভাজিটার কাছে চলে যাব। আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ দিয়ে তারপরে ভাজিটা করব। এটা ঢাকনা লাগিয়ে অল্প পানি দিব, খুব বেশি না, অল্প পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিব। আর এখানে ভাদালটাকে কিন্তু আমি হালকা লবণ দিয়ে একটু মেখে রেখেছি। আর আমি যেহেতু খুব একটা ঝাল খাই না, সেজন্য আমি অল্প মরিচ আর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভাদাল ভাজির জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া হলে, পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হলে কিন্তু আমি ভাদালটা দিয়ে দিব। দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে ঢাকা দিয়ে দিব সুন্দরভাবে হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে আমি বেটে নিয়েছি। কেউ চাইলে ব্লেন্ড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে খাওয়ার সময় একটু দানা দানা যদি মুখে বাঁধে তাহলে খেতে বেশি ভালো লাগে। মার হাতে আমি প্রথম খেয়েছিলাম, আমি কখনো রান্না করিনি নিজের হাতে, এই প্রথম কিন্তু আমার রান্না করা। জানি না কেমন হবে, যেমনই হোক মায়ের মতো হবে না, এটা তো নিশ্চিত। তো যাই হোক, আমি কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর তেজপাতা। আর এর মধ্যে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। বাকি মশলাগুলো আমি পরে অ্যাড করব। তো এগুলো আমি একটু কষিয়ে নিব। বাটা মশলার যে কাঁচা একটা গন্ধ আছে সেটা যেন না থাকে, সেই জন্য। আর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যদি একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এর মধ্যে আমি কয়েক ফালি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য, খুব বেশি ঝাল দিব না। আর সামান্য লবণ দিলাম, যেহেতু লবণ আগের থেকে দেওয়া আছে তাই লবণটা আমি একটু বুঝে শুনে কমই দিলাম। কাঁচামরিচ দেওয়া একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে মশলাগুলোকে এখন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। তবে এর মধ্যে কোনো পানি দিব না, রান্নাটা একটু অল্প তাপে রান্না করতে হবে। আর সেদ্ধর সময়ও যেহেতু আমি হলুদের গুঁড়া দিয়েছিলাম সামান্য একটু, তাই এখন খুবই অল্প পরিমাণে দিলাম, নাহলে হলুদের একটা খুব বেশি তীব্র গন্ধ তরকারিতে পাওয়া যাবে। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি, তো এখন একটু লাল মরিচ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম সুন্দর একটা রং হওয়ার জন্য, কারণ বেশি ঝাল হলে তো সমস্যা। তো এই যে আমি যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে দিব এই মশলার মধ্যে। মশলার মধ্যে দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব। তার আগে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন উপরে একটু তেল তেল উঠে আসবে তখন কিন্তু ওই যে বেটে রেখেছি সেই বাটা পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিব।
আর আমি বারবারই বলছি রান্নাটা কিন্তু খুব অল্প আঁচে রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে ধরে আসবে। যেহেতু মশলা আর এই পেস্টটা কিন্তু খুবই ঘন, ধরে আসার সম্ভাবনা খুবই বেশি। এখন পেস্টটা দিয়ে আমি সুন্দর করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মোচার এই ঘন্টটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু অবশ্যই একটু ঘি ব্যবহার করতে হবে রান্নার সময়। ঘিটা মাস্ট ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। খুবই ভালো লাগে খেতে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মোচার এই ঘন্টটা যে কি মজা, যদি না খান তাহলে মানে আমি বললে আপনি বুঝতে পারবেন না। অনেকে হয়তো অনেক রকম করে খান, কিন্তু মার হাতের এই ঘন্টটা খেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো এই জন্য যদিও একটু বাঁচতে সময় লাগে, তারপরেও আজকে আমি করলাম, কারণ আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা আর মোচার মিশ্রণটাকে, পেস্টটাকে। তারপর আমি এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিলাম। ঘিটা আসলে ফ্রিজে ছিল, তো এই জন্য এরকম শক্ত হয়ে আছে। তো ঘিটা দিয়ে কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে আপনি একসময় এমনিই বুঝতে পারবেন যে এখন আপনার রান্নাটা হয়ে গেছে। তো সে পর্যায়ে আপনাকে চুলাটা বন্ধ করতে হবে। কড়াই থেকে যখন একদম ঘাটিটা ছাড়া ছাড়া হয়ে এসেছে তখন নামিয়ে নিয়েছি, আর উপর দিয়ে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। তো এই তো আমার পছন্দের দুটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে এটার পরে শেয়ার করা হয়নি কারণ ভাজিটা তো নর্মাল ভাজির মতোই। তো এই দুটা রেসিপি কিন্তু আমার ভীষণ পছন্দের দুটা তরকারি। এই দুটা তরকারি কে খান বা কারদের বেশি পছন্দ আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাকে নিয়ে গেছিলাম একটু কোচিংয়ে। কোচিং থেকে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম কি খাবে। একজন বলে আমি ফিরনি খাবো, একজন বলে আমি জর্দা খাবো। তো এই তো এখন বাচ্চাদের আবদার, বললাম যে কোনো একটা রান্না করি, কালকে না হয় আবার আর একটা রান্না করে দেবো, কিন্তু না, তা চলবে না। ছোটোটা বলে যে ও তুমি আবার পছন্দের রান্না করবে আর আমারটা আজকে করবে না। আমি আচ্ছা ঠিক আছে, আমার যতই কষ্ট হোক আজকে তোমাদের দুইজনের পছন্দেই রান্না করব। তো এই তো দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম। দুধটা একটু বলক আসলেই কিন্তু এর মধ্যে আমি চালটা দিয়ে দিব। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখন কিছু কিশমিশ দিয়ে দিব। আর এদিকে আমি পানি বসিয়েছিলাম ভাতের জন্য, জর্দার ভাত রান্না করে ফেললাম। আর আমি কিন্তু জর্দার রান্না করার সময় জর্দার যে রং সেটা কিন্তু আমি যখন চিনি শিরা করি তখনই দেই। অনেকে ভাত যখন রান্না করে তখন দেয়, তো আমি চিনি শিরার মধ্যেই দিই। আমার মনে হয় যে ওই রংটা আরও বেশি সুন্দর আসে এই জন্য। তো চিনি শিরাটা একটু গাঢ় হয়ে আসার পরে আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে একটু অল্প তাপে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এর মধ্যে কিশমিশ টিশমিশ তো দেওয়াই আছে, চালও দিয়ে দিয়েছি। চালগুলো ফুটতেও শুরু করেছি, একটু ঘন হলে এটাকে আমি নামিয়ে রাখবো। আর এদিকে মোটামুটি জর্দাটাও হওয়ার মধ্যে একটু নেড়ে দিব। নিচে একটু মানে রস আছে, সেটাও টেনে যাবে। তো বাদাম নেই আজকে, শুধু আমি কিশমিশ দিয়েই করছি। তো আগে যদি মেয়ে বলতো তাহলে আমি বাহির থেকে আসার সময় বাদামটা কিনে নিয়ে আসতাম। তো একটা উপকরণ আয়োজনে যে খাওয়া যাবে না তা তো না, খেতে তো হবে, খাওয়াতে তো হবেই বাচ্চাদের। তো যাই হোক, মাঝে মাঝে এভাবে ফাঁকিবাজি রান্নাও করতে হয়, সংসার মানেই অনেক কিছু। তো আমি শেষ পর্যায়ে আর একটু ঘি দিয়ে দিলাম। এই তো রান্না শেষ, বাচ্চাদের এখন খেতে দিব, তারপর আবার সন্ধ্যায় পড়তে বসাবো, পড়াশোনা শেষ করাবো, তারপরে আবার ঘুম। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।